আচ্ছা, আমরা গত ক্লাসে সাবসয়েল এক্সপ্লোরেশন শুরু করছিলাম, তাই না? আহ, এখানে আপনাদের যে পার্টটা যেটা আছে সেটা হচ্ছে সাবসয়েল এক্সপ্লোরেশন থেকে আর কি। এগুলো তো জিওটেক ওয়ানে ছিল, প্রথমে বেসিক যে বিষয়গুলো। এগুলো শেষ। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করছিলাম যে সাবসয়েল এক্সপ্লোরেশন। তো এখানে আমরা গত ক্লাসে কিছুটা দেখেছিলাম যে সাবসয়েল এক্সপ্লোরেশন কেন করা হয়, পারপাস অফ সাবসয়েল এক্সপ্লোরেশন বা সাবসয়েল এক্সপ্লোরেশন বলতে কি বোঝায়। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট যে সাবসয়েল এক্সপ্লোরেশন কেন করা হয় মেইনলি। ঠিক আছে, পরীক্ষার জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সাবসয়েল এক্সপ্লোরেশন কেন করা হয় বা এটার উদ্দেশ্য কি, এবং এই যে ডেপথ অফ দা, মানে কি বলে, ডেপথ কত, বোরিং এর ডেপথ আমরা কতটুকু নিব বা কত ডেপথ পর্যন্ত আমরা বোরিং করব, এবং তার উইথ কিরকম হবে। নাম্বার অফ স্টোরের সাথে ডেপথ অফ দা বোরিং এর ইকুয়েশন ছিল, তাই না? এখানে আরো দুই একটা ইকুয়েশন ছিল। তো এই ইকুয়েশন গুলো দেখবেন। দেন এখানে ফিল্ডে আমরা বোরিং যেভাবে করি, তো এগুলো বলছিলাম যে আম, মানে একটু দেখে রাখবেন আর কি। তো এখানে একটা ড্রিলিং বিট থাকে, মানে যেটার মাধ্যমে, যেটা দিয়ে মেনলি ড্রিল করা হয়, মানে আমরা যে গভীরতায়, আহ, যে ডেপথ পর্যন্ত আমাদের যাওয়া লাগবে, বা সাবসয়েল সয়েল টেস্ট যে ডেপথ পর্যন্ত করা লাগবে, এই ডেপথ পর্যন্ত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ড্রিলিং টুল ইউজ করে, আমরা ডেপথ যদি খুব কম হয় তখন হ্যান্ড টুল আমরা ইউজ করতে পারি, হাতের মাধ্যমেই এটা ঘুরে দেন হচ্ছে নিচের দিকে নিয়ে যেতে পারি। আর যদি ডেপথ অনেক বেশি হয় তখন তো আমরা মেশিনের মাধ্যমে অথবা মোটরের মাধ্যমে এই কাজটা করি। তখন হচ্ছে ড্রিলিং বিট গুলো আমরা এরকম ইউজ করি। তার মানে এটা হচ্ছে যে লম্বা স্টিলের পাইপের সাথে এগুলো হচ্ছে যে লাগানো যায়। তো এগুলো যখন লাগাবে, এটা যখন রোটেট করবে ধীরে ধীরে মাটিগুলো, এবং পানি দেওয়া হয়। তো এগুলো প্রসিডিউর গুলো ছিল, যেমন এইটাকে এরকম নিচের দিকে রোটেট করে করে নিচের দিকে নিয়ে যাওয়া হয়, এবং দুই দিক থেকে পানি দেওয়া হয়, মানে একদিক থেকে পানি, এটার ভিতর দিয়ে পানি পাস করার অপশন আছে। তো পানি যখন ভিতর দিয়ে আসে, খুব হাই স্পিডে আসে, এখানে যে চপিং বিট যেটা আছে বা যেটার মাধ্যমে মাটিটা কাটে, তো এই মাটিগুলো বা যে মাটিগুলো কাটা হলো, এই বালিগুলো পানিতে মিশ্রিত হয়ে পানির সাথে উপরের দিকে উঠে আসে। তার মানে এটা একটা আমাদের হোল জায়গা তৈরি হয়। তো এইটা ছিল ওয়াশ বোরিং, মানে পানি ব্যবহার করে আমরা হচ্ছে বোরিং করি। দেন হচ্ছে বোরিং যখন শেষ হবে তখন আমাদের কি স্যাম্পল কালেকশন করতে হবে, তাই না? তো এখানে দেয়া ছিল যে প্রসিডিউর অফ স্যাম্পলিং সয়েল। তার মানে সয়েলের স্যাম্পলিং বা মানে সয়েলটা কালেক্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রসিডিউর। তো এখানে বলছিলাম আমরা দুই ধরনের প্রসিডিউর মেনলি দেখি, একটা হচ্ছে ডিস্টার্ব আর একটা হচ্ছে আনডিস্টার্ব। ডিস্টার্বের বিষয়টা হচ্ছে কি, আমাদের সয়েলের অ্যাকচুয়াল ফিল্ডে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা যদি মেনটেন না করি, মানে যখন আমরা কালেকশন করি, সয়েলটাকে যখন কালেক্ট করি তখন অ্যাকচুয়াল ফিল্ড কন্ডিশন যদি মেনটেন করা না হয়, তখন এটাকে বলা হচ্ছে ডিস্টার্ব সয়েল বা ডিস্টার্ব স্যাম্পল। আর আনডিস্টার্ব কখন বলা হবে, যে অ্যাকচুয়াল ফিল্ড কন্ডিশনে, তার মানে ফিল্ডে যে ময়েশ্চার কন্টেন্ট আছে বা ফিল্ডে যে পরিমাণ, ফিল্ডে ফিল্ডে যে কন্ডিশন আছে অ্যাকচুয়ালি, তো ফিল্ডের ওই কন্ডিশনটা যদি আমরা ফুলফিল করার চেষ্টা করি বা ওইটা যদি রেখে সয়েলটাকে কালেক্ট করার চেষ্টা করি, তখন এটাকে বলা হচ্ছে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল। তো ডিস্টার্ব সয়েল স্যাম্পল কোথায় কোথায় প্রয়োজন হয় বা আমরা এগুলো কোথায় ইউজ করতে পারি, যেমন গ্রেন সাইজ অ্যানালাইসিস বা সিভ অ্যানালাইসিস, তারপরে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট টেস্ট, দেন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দা সয়েল সলিড, ডিটারমিনেশন অফ অর্গানিক কন্টেন্ট, দেন ক্লাসিফিকেশন অফ সয়েল। এগুলোর জন্য আমাদের ডিস্টার্ব সয়েল হইলেই হয়, মানে সয়েল স্যাম্পল থাকলেই হয়। বাট আনডিস্টার্ব সয়েল স্যাম্পল আমরা কোথায়, যেমন কনসলিডেশন টেস্টের ক্ষেত্রে,
হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বের করার জন্য, শেয়ার স্ট্রেংথ প্যারামিটার বের করার জন্য, এগুলোর ক্ষেত্রে আমাদের মাস্ট বি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল লাগে। তো এখানে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্য এই স্যাম্পলিং মেথডটা দেখছিলাম যে স্প্লিট স্পুন স্যাম্পলিং, তাই না? তো স্প্লিট স্পুন স্যাম্পলিং এটা হচ্ছে একটা ডিস্টার্ব সয়েল স্যাম্পলিং। তার মানে এটার এরিয়া রেশিও আমরা যে যার মাধ্যমে কালেক্ট করি, তার মানে এখানে একটা পাইপের সিস্টেম থাকে যাকে দুইটা ভাগে ভাগ করা যায়। মানে আমরা যদি এরকম দেখি যে এরকম দুইটা অংশে ভাগ করা যায়, তাহলে যখন এটা আমরা সয়েলটাকে কালেক্ট করব, মানে সয়েলটাকে যখন এটার ভিতরে মানে সয়েলের ভিতরে যখন এটা পেনিট্রেট করব, তখন এই টিথ গুলো খোলা থাকে বা প্রেসারে এটা খুলে যায়। যখন আবার সয়েল ভিতরে ঢুকে গেল, দেন যখন এটা উপরের দিকে উঠাচ্ছি, তার মানে উপরের দিকে যখন টান টান দিব, তখন এই টিথ গুলো বন্ধ হয়ে যায়, তার মানে সয়েল স্যাম্পলটা ভিতর দিকে আর পড়ে যায় না। এখন এইটা কেন এটাকে এই মেথডটাকে ডিস্টার্ব সয়েল স্যাম্পলিং বলা হচ্ছে? আমরা কোনো একটা সয়েল স্যাম্পলিং সেটাকে ডিস্টার্ব হবে নাকি আনডিস্টার্ব হবে, সেটা এই যে কার মাধ্যমে বা স্যাম্পলার, মানে কোনটার মাধ্যমে আমরা কালেক্ট করতেছি সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। যদি এরিয়া রেশিও বলতে আউটার এরিয়া, যেমন এই স্যাম্পলারের আউটার যে এরিয়া আছে, তাহলে আউটার ডায়ামিটার আছে 50.8, তাহলে এটার মাধ্যমে এরিয়া বের করলে কি হবে? π/4 × d², তাই না? বা 2 ইঞ্চ। আর ইনার এরিয়া হচ্ছে 34.9 মিলিমিটার আছে, 34.9 মিলিমিটার, এটা 50.8 মিলিমিটার। তাহলে ইনার ডায়ামিটার যেটা আছে এটার মাধ্যমে যদি এরিয়া বের করি, π/4 × d², তাই না? তো এইটার এরিয়া রেশিও আমরা একটা বের করতে পারি, এরিয়া রেশিও। এটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ ডিস্টারবেন্স। আমরা ডিগ্রি অফ ডিস্টারবেন্স কে সাধারণত এই এরিয়া রেশিও দ্বারা রিপ্রেজেন্ট করি। তার মানে আউটার এরিয়া মাইনাস ইনার এরিয়া ডিভাইড বাই ইনার এরিয়া। তার মানে ইনার এরিয়ার কত পার্সেন্ট আউটার এরিয়া, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। এখন যেহেতু π/4 সবগুলোর সাথে আছে, π/4 কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি। তাহলে আমরা এখানে এই স্প্লিট স্পঞ্জ স্যাম্পলার ক্ষেত্রে আমরা এটা যদি মান বসাই, আউটার ডায়ামিটার ইনার ডায়ামিটার, তাহলে দেখেন এটার ডিগ্রি অফ ডিস্টারবেন্স আসতেছে কত, 111%। তো এটা খুব হাইলি ডিস্টার্ব সয়েল কালেক্ট করবে। আনডিস্টার্ব সয়েল হবে তখনই যখন এই এরিয়া রেশিওটা 10% কম হবে। তার মানে হোয়েন দা এরিয়া রেশিও ইজ 10% or less, the sample generally is considered to be undisturbed. তার মানে এরিয়া রেশিওটা যদি 10% অথবা তার তুলনায় ছোট হয়, তখন স্যাম্পলারটাকে বলা হচ্ছে আনডিস্টার্ব সয়েল, মানে সে হচ্ছে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল, আমরা তাকে তাকে বলবো। কিন্তু স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন স্যাম্পলার ক্ষেত্রে এটা আসে কত, 111% আসে। তার মানে কোথায় 10% আর কোথায় 111%, তাই না? তো এটা আসলে খুবই হাইলি ডিস্টার্ব সয়েল, মানে এটা আমাদের মাধ্যমে ডিস্টার্ব সয়েল ইউজ করি। এখন আনডিস্টার্ব সয়েল কালেক্ট করার জন্য আমরা মানে বিভিন্ন ধরনের টিউব আছে, যেমন শেলবি টিউব, মানে খুবই পাতলা একেবারে চিকন। মানে এই টিউবের মাধ্যমে যদি কালেক্ট করি, এরিয়া রেশিওটা 10%-এর তুলনায় কম। তো এগুলোর মাধ্যমে আমরা আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করি আর কি। আচ্ছা, তো এখানে এখানে পড়ার মতো হচ্ছে কি, এটার ডায়ামিটার কত, এগুলা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে রাখেন। বাট এখানে আমরা গত ক্লাসে একটা বলেছিলাম যে যখন এই যে স্যাম্পলিং করি বা স্যাম্পল কালেক্ট করি, তো সেখান থেকে আমরা সাবসয়েল এক্সপ্লোরেশনে যে এন ভ্যালুটা লিখি, N60 অথবা এন ভ্যালু লিখি, আমরা এই স্প্লিট এক্সপ্লোন স্যাম্পলার মাধ্যমে, বা এটাকে এসপিটি টেস্ট বলা হয়, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। তো এই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে এন নাম্বার, মানে কি বলে, এন ভ্যালুটা আমরা এখান থেকে জানতে পারি। ঠিক আছে, এগুলো গত ক্লাসে বলছিলাম। তো এখানে যে স্যাম্পলার যেটা থাকে, এটা হচ্ছে টোটাল 18 ইঞ্চ থাকে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 18 ইঞ্চ। 18 ইঞ্চকে আমরা, তার মানে যখন আমরা যে লেভেলে মাটি কালেক্ট করব, সেই লেভেল পর্যন্ত তো প্রথম নিয়ে যাব। ঠিক আছে, প্রথম নিয়ে গিয়ে দেন উপরে আমরা যদি এটাকে বলি যে মনে করেন গ্রাউন্ড আছে এরকম জায়গায়, আমাদের গ্রাউন্ড হচ্ছে এরকম জায়গায়, আমরা স্যাম্পল কালেক্ট করতেছি মনে করেন যে 50 ফিট নিচ থেকে। তাহলে 50 ফিট পর্যন্ত আমাদের আগে বোরিং করতে হবে।
তাহলে 50 ফিট পর্যন্ত আমরা বোরিং করলাম, এরকম জায়গায় মনে করেন বোরিং করলাম। দেন আমরা স্যাম্পলারটাকে সেখানে পেনিট্রেট করব। তো স্যাম্পলার মানে স্যাম্পলারটাকে নিয়ে গিয়ে এই পর্যন্ত মানে পেনিট্রেট করব। আচ্ছা, আচ্ছা, 1 মিনিট আমি একটু আচ্ছা, তো যেটা বললাম, আমরা হচ্ছে স্যাম্পলারটাকে এরকম মাটির গভীর পর্যন্ত নিয়ে যাব, মানে পাইপের মাধ্যমে, পাইপের উপরেও পাইপের একেবারে শেষ মাথায় আমরা স্যাম্পলারটাকে বেঁধে বা স্যাম্পলারটাকে কানেক্ট করে আমরা এটাকে মাটির একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাব। আচ্ছা, মাটির শেষ পর্যন্ত যখন নিয়ে যাচ্ছি, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু নিচে রাখি। মাটির শেষ পর্যন্ত যখন আমরা নিয়ে যাচ্ছি, আচ্ছা আমরা এটাকে একটু ছোট করে দিই তাহলে সুবিধা হবে আমাদের জন্য। মাটির শেষ পর্যন্ত যখন নিয়ে যাচ্ছি, তার মানে আমাদের এখানে যে স্যাম্পলারটা কানেক্টেড আছে নিচে, আমি এটা একটু অন্য কালার দিই। ধরেন, ধরেন এখান থেকে এই পর্যন্ত ধরলাম, স্যাম্পলারটা যেটা আমরা কানেক্ট করতেছি এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে স্যাম্পলার, বাকিটা হচ্ছে পাইপ। তো আমরা এই উপরে এইটাকে 6 ইঞ্চ, প্রথম 6 ইঞ্চ একটা দাগ দিব, এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চ, মানে মাটির উপর থেকে এই পর্যন্ত 6 ইঞ্চ। তারপরে আরেকটা দাগ দিব 6 ইঞ্চ, আরেকটা দাগ দিব 6 ইঞ্চ করে। আচ্ছা, তার মানে টোটাল 18 ইঞ্চে আমরা এইটার উপরে পাইপের উপরে দাগ দিলাম। এখন যখন আমরা উপরে হ্যামারিং করতেছি, হ্যামারিং বলতে 140 পাউন্ডের, 140 পাউন্ড ওজনের আমরা হচ্ছে কি হ্যামারিং করি, বা 140 পাউন্ড ওজনের একটা হ্যামারকে উপর থেকে 30 ইঞ্চ উপর থেকে ফালানো হয়, বা উপর থেকে ফালানো হয়। তো হ্যামারিং করলে এটা কি হবে? হ্যামারিং করলে এটা হচ্ছে নিচের দিকে দাববে বা নিচের দিকে যাবে, তাই না? স্যাম্পলারটা নিচের দিকে যাবে বা মাটির গভীরে যাবে। তো প্রথম 6 ইঞ্চের জন্য যতটা ব্লো লাগে সেটা আমরা কাউন্ট করব না, সেটা আমরা কাউন্ট না করে সেকেন্ড যে দুইটা 6 ইঞ্চ আছে, 6 6 12 ইঞ্চ আছে, তার মানে এই 6 ইঞ্চের জন্য মনে করেন যে এই 6 ইঞ্চ পেনিট্রেট হইতে, মাটির নিচে পেনিট্রেট হইতে যতটা ব্লো লাগে, মনে করেন এটা 10টা লাগে, পরবর্তীতে 6 ইঞ্চ যতটুকু আছে তা যদি পেনিট্রেট করতে চাই, মনে করেন যে এখানে নাম্বার অফ ব্লো লাগে 12টা। তাহলে আমরা প্রথম 6 ইঞ্চ কেন কাউন্ট করতেছি না? কারণ এই যে যখন আমরা বোরিং করি, এই বোরিং এর ক্ষেত্রে এই যে এখানে এখানে অনেক ধরনের কি, অনেক ধরনের এরকম ধরনের মনে করেন লুজ সয়েল থাকে, বোরিং করলে তো 100% মাটিগুলো উঠে যাবে না। তো দেখা যায় যে এখানে যদি আমরা প্রথম 6 ইঞ্চ যদি কাউন্ট করি, মানে এখানে যে 6 ইঞ্চ 6 ইঞ্চ করে আছে 300, প্রথম 6 ইঞ্চ যদি কাউন্ট করি, তো দেখা যায় এখানে অ্যাকচুয়াল ফিল্ডের যে কন্ডিশন আছে সেটা আমরা নাও পেতে পারি, তাই না? কারণ কি উপরে যে মানে লুজ সয়েল থাকতে পারে, বা আমরা বোরিং করার ফলে এখানে এক্সট্রা ধরনের মাটি থেকে যাইতে পারে, তো এগুলা থাকতে পারে, যার কারণে আমরা প্রথম 6 ইঞ্চ বাদ দিয়ে তারপরের দুইটা যে 6 ইঞ্চ আছে এই দুইটার জন্য অ্যাঙ্গেলও কাউন্ট করি। দেন আমরা কি করব, জাস্ট এই দুইটা যোগ করে দিব, তার মানে লাস্টের 12 ইঞ্চ ঢুকা মানে পেনিট্রেট হইতে যে নাম্বার অফ গুলো যতটা লাগে সেটা হচ্ছে এন ভ্যালু। তাহলে এটা হচ্ছে কি এন ভ্যালু, বা এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার। তো এই অ্যানভেলের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি বা বিভিন্ন ইকুয়েশন জানি। এই অ্যানভেলের মান যদি জানা থাকে, এখানে বেয়ারিং ক্যাপাসিটি কত হবে, বা এখানে মানে সয়েলের প্যারামিটার কত হবে, সেগুলো একটু পরে আসবে। তো এখান থেকে আমরা অ্যানভেলুটা মানে কি বলে কালেক্ট করতে পারি আর কি। দেন আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে কারেক্টেড অ্যানভেলু। এগুলো কিন্তু সব জিওটেক 1 এর ছিল আর কি। তো এখানে
আমাদের যে এন ভ্যালুটা যেটা পাইছি সেটা অনেক ক্ষেত্রে কারেকশন করতে হয়। কেন কারেকশন করতে হয়? একটা হচ্ছে বোর হোল, মানে তার হাইটের উপর ডিপেন্ড করে। এখানে এই যে এটা এইচ, এটা হচ্ছে হ্যামার এফিসিয়েন্সি। এটা বি কারেকশন ফর বোর হোল ডায়ামিটার। এটা এস স্যাম্পলার কারেকশন। আর এটা আর এটা হচ্ছে কারেকশন ফর রড লেন্থ। তার মানে আমরা যখন যে হ্যামার দিলাম, হ্যামারের 100% আমরা কি 100% এটার লোড পড়লো কিনা বা 100% লোড আসতেছে কিনা, তো সেটা তো আমরা জানি না। যার কারণে হ্যামার 100% কত পার্সেন্ট লোড দিতে পারে। মনে করেন যে হ্যাঁ না, হ্যামার 30 সেন্টিমিটার উপর দিক থেকে ফাড়াইলে যে পরিমাণ লোড আসার কথা ছিল সেটা যদি সেটা তো অনেক ক্ষেত্রে নাও আসতে পারে, কোনো কারণে বাধাপ্রাপ্ত হইতে পারে। উপরে যে রশি আছে এই রশির কারণে বাধাপ্রাপ্ত হইতে পারে, বিভিন্ন কারণে এফিসিয়েন্সি 100% নাও হইতে পারে। তো আমরা এই এন ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে কারেক্ট করব। তো এই N60 কে বলা হচ্ছে কারেক্টেড এন ভ্যালু। কারেক্টেড এন ভ্যালু হচ্ছে যে নর্মালি যেটা করা হয়, দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস নাও ইজ ইন দ্য ইউএসএ ইজ টু এক্সপ্রেস দ্য এন ভ্যালু ইজ টু এন অ্যাভারেজ এনার্জি রেশিও 60%, যেটাকে N60 বলা হয়। তো N60 মানটা আমরা বের করবো এভাবে এন, তারপরে এটা হচ্ছে হ্যামার এফিসিয়েন্সি, বোরহোল এফিসিয়েন্সি, তারপরে হচ্ছে যে স্যাম্পলার যেটা দ্বারা কালেক্ট, যে স্যাম্পলিং দ্বারা কালেক্ট করতেছে তার এফিসিয়েন্সি, দেন হচ্ছে এটা আরটা হচ্ছে কি, এটা আর হচ্ছে কারেকশন রড লেন্থ। রড লেন্থের উপর ডিপেন্ড করে এটার একটা কারেকশন ডিভাইড বাই 60। তো এটার মাধ্যমে এই কারেক্ট করলে এটা হচ্ছে N60। আমরা অনেক ক্ষেত্রে এই N60 মানটাও ইউজ করি। আচ্ছা, যাই হোক, এখানে বিভিন্ন ইফিসিয়েন্সি গুলো কোনটার ক্ষেত্রে কত হবে এগুলো দেয়া আছে দেখেন। এই যে বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে হ্যামার রিলিজ, হ্যামার ইফিসিয়েন্সি, এগুলার কারণে হ্যামার ইফিসিয়েন্সি দেয়া আছে, দেন ডায়ামিটার কারণে বোরহোলের ইফিসিয়েন্সি দেয়া আছে, দেন হচ্ছে ভেরিয়েশন অফ কি বলে স্যাম্পলার ইফিসিয়েন্সি দেয়া আছে, তারপর রড লেন্থের জন্য ইফিসিয়েন্সি দেয়া আছে। তো এই অনুযায়ী আমরা হচ্ছে N60 60% এগুলার কারেকশন করতে পারি আর কি। যাই হোক, দেন এই যে N60 ইউজ করে আমরা বিভিন্ন বিষয়গুলো বের করতে পারবো। একটা হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্স। কনসিস্টেন্সি ইন্ডেক্স এর ইকুয়েশনটা হচ্ছে লিকুইড লিমিট মাইনাস ওয়াটার কোয়ান্টিটি ডিভাইড বাই লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। এগুলো জিওটেক 1 এ ডিটেলস আলোচনা ছিল। তো এখানে দেখেন N60 মান যদি 2 এর কম হয়, N60 মান 2 এর কম হলে তো এটাকে আমরা সয়েলটাকে বলবো ভেরি সফট সয়েল, মানে খুবই সফট। যেমন দুইটা পেনিট্রেট, মানে নাম্বার অফ কি বলে নাম্বার অফ হ্যামারে দুইটা ব্লো দিলেই এটা ঢুকে যাচ্ছে, তার মানে এটা খুবই সফট। এন এর মান যদি 2 থেকে 8 হয় তখন সফট টু মিডিয়াম বলা হবে। দেন 8 থেকে 15 হলে এটা স্টিফ, তার 15 থেকে 30 হলে ভেরি স্টিফ, আর গ্রেটার দেন 30 হলে হার্ড। আমরা যখন সয়েল টেস্ট রিপোর্ট দেখছিলাম, তো সেখানে কিন্তু সয়েল গুলো এরকম ক্লাসিফিকেশন করাচ্ছিল, যেটা কি মানে স্টিফ। আমরা যদি আসি, আহ, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে? এই রেসপন্স করেন। রিপোর্টটাই দেখা সয়েল টেস্টেডটাই দেখা সয়েল টেস্ট, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার, এই যে ব্লো, মানে এইদিকে যেটা দেখানো আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার বা এন এন ভ্যালু, মানে বিভিন্ন ডেপথে। তো এই এন ভ্যালুর উপর ডিপেন্ড করে এই সয়েলের লেয়ারটা এটা কি মিডিয়াম স্টিফ নাকি কি সয়েল, মিডিয়াম স্টিফ ক্লে দেয়া আছে, মানে এটা ডেন্স সয়েল নাকি, এই মানগুলো এখানে দেয়া আছে। বা এখানে এগুলা সয়েল টেস্টের রিপোর্ট, আমরা এই রিপোর্টে আমাদের এই ভ্যালুগুলো দিয়ে মানে দিতে হয় যে এই এই লেয়ারের সয়েল গুলো কিরকম। তো এগুলো আমরা কোন জায়গা থেকে পাবো? এটা মেনলি এই এন ভ্যালুর এই যে এই টেবিল যেটা আছে এখান থেকে আমরা কনসিস্টেন্সির মান পাবো। তো এখান থেকে দেখেন আনকনফাইন্ড কম্প্রেশন কম্প্রেশন স্ট্রেংথ, এইটার মানও আমরা এখান থেকে এজিউম করতে পারি যে এটার মান কিরকম হবে। যেমন এন ভ্যালুর মান যদি 2 হয়, লেস দেন 2 হয়, তখন আনকনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথের মান লেস দেন 25। দেন হচ্ছে 2 থেকে 8 হইলে 25 থেকে 80। তারপরে হচ্ছে যে 8 থেকে 15 হলে, এগুলো তো অ্যাকচুয়ালি টেস্ট করা হয়। বাদ বাকি আমরা এখান থেকে
এটা কি বলে বুঝতে পারবো যে কত হয় আর কি। আচ্ছা, দেন এখানে দেখেন, এখানে আবার কিছু আম, মানে কোরিলেশন আছে, যেমন হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি কোরিলেশন বিটুইন, আচ্ছা এটা তো দেয়া আছে। তো এখানে বিভিন্ন বিভিন্ন প্যারামিটার্স এর উপর এন ভ্যালুর বিভিন্ন কোএফিসিয়েন্ট দেয়া দেয়া আছে, যেমন এখানে কোহেশন বা শেয়ার স্ট্রেংথ, যে শেয়ার স্ট্রেংথ প্যারামিটারের মধ্যে একটা কি, একটা হচ্ছে সি আর একটা ফাই, তাই না? তো এখানে এই সি ভ্যালুর সাথে আমরা যদি N60 ভ্যালু জানা থাকে, এখান থেকে আমরা সি এর মান বের করতে পারি। এই যে এখানে ইকুয়েশন দেয়া আছে, সিইউ ডিভাইড বাই পি এ ইজ ইকুয়াল টু 0.29 N60 টু দি পাওয়ার 0.72, এবং এখান থেকে ওভার কনসলিডেশন রেশিও আমরা বের করতে পারি N60 মানের উপর ডিপেন্ড করে। এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে, যেমন এখানে প্রি কম্প্রেশন প্রেসারও বের করতে পারি। প্রি কনসলিডেশন বা প্রি কম্প্রেশন প্রেসার N60 উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে এখানে আহ মানে বিভিন্ন ধরনের কোরিলেশন দেয়া আছে, N60 উপর ডিপেন্ড করে আমরা এই মানগুলো পাবো। তো এই মানগুলো মেনলি আমাদের সয়েল টেস্ট রিপোর্টের মধ্যে দিতে হয়। যেমন হচ্ছে এই যে N60 উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে রিলেটিভ ডেনসিটি বের করতে পারি। মানে রিলেটিভ ডেনসিটি এখানে দেখেন সবগুলো কি ওসিআর, সিইউ এবং N60। তো N60 মান জানলে আমরা ওসিআর এর মান জানবো, সিইউ এর মান জানবো, এবং এই কোশ্চেন বের করে রিলেটিভ ডেনসিটি মানেও আমরা এখান থেকে বের করতে পারবো। তো এগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যা বাকি আমরা সয়েল টেস্টের রিপোর্টের মানগুলো কোন কোন জায়গা থেকে পাবো, জিওটেক ওয়ানে আমরা যে টোটাল বিষয়গুলো দেখেছিলাম সয়েল টেস্ট রিপোর্টের ক্ষেত্রে আমাদের সে মানগুলো লাগবে। তো এটা আমরা কোন জায়গা থেকে পাবো? এই যে এন ভ্যালু থেকে, অথবা আমরা যে সয়েলটা সেখান থেকে কালেক্ট করলাম, এই সয়েলে বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে এই ভ্যালু গুলো পাবো। সয়েল টেস্টের রিপোর্টে যে মানগুলো দেয়া আছে, এখানে দেখেন অনেক ধরনের কোরিলেশন দেয়া আছে। এই যে এন এন ভ্যালুর উপর ডিপেন্ড করে, N60 উপর ডিপেন্ড করে কি বলে ফাইয়ের মান বের করার জন্য, বা আমরা যেটাকে বলি কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, সি এবং ফাই, তাই না? সিটা হচ্ছে কোহেশন আর ফাইটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তার মানে N60 ভ্যালু যদি জানা থাকে, এখান থেকে আমরা ফাই এর মান বের করতে পারবো। এখানে আবার আরেকটা ইকুয়েশন দেয়া আছে ফাই এর মান বের করার জন্য, এখানেও আরেকটা ইকুয়েশন দেয়া আছে। তো যে কোনো ইকুয়েশন বের করে আমরা ফাই এর মান বের করতে পারি। এখন দেখেন এখানে এই যে একটা রিলেশন দেয়া আছে, এটা হচ্ছে ডিগ্রি অফ মানে রিলেটিভ ডেন্সিটির মানের উপর ডিপেন্ড করে, এবং N60 মান N160, তারপরে 5 প্রাইমের মান, এগুলা ভেরি লুজ সয়েল মিডিয়াম ডেন্স ভেরি ডেন্স এর ক্ষেত্রে এগুলার মানগুলোর ভেরিয়েশন কিরকম হয়, এগুলো একটা দেয়া আছে। এখন দেখেন আমরা কিন্তু N60 মানের উপর ডিপেন্ড করে এই সয়েলটা কি ভেরি লুজ নাকি লুজ হবে, মিডিয়াম ডেন্স নাকি ডেন্স হবে, বা ভেরি ডেন্স হবে, যেটা আমরা এই যে সয়েল টেস্ট রিপোর্টে আমরা দেখি এখানে এই যে ডেন্স, তারপর ভেরি ডেন্স, এগুলো কোন জায়গা থেকে পাবো? এটা এই যে বিভিন্ন টেবিল আছে বা বিভিন্ন রিলেশন আছে, আমরা এখান থেকে এগুলোর মানগুলো বের করতে পারবো আর কি। এগুলো বুঝতে পারবো যে সয়েলটা কিরকম। আচ্ছা, তো এখানে দেখেন N60 উপর ডিপেন্ড করে N60 মান দেয়া আছে, এটার উপর ডিপেন্ড করে ফায়ার বিভিন্ন লেয়ারে আমরা যে ফায়ার ভ্যালু গুলো বা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এই মানগুলো দেয়া আছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা স্প্লিট স্পুন স্যাম্পলারের মাধ্যমে আমরা এন ভ্যালুটা পাই। এন ভ্যালু থেকে আমরা সয়েল টেস্ট রিপোর্টের মধ্যে যে যে ভ্যালু গুলো দরকার, এগুলো অধিকাংশ ভ্যালু গুলো আমরা এখান থেকে পাই। দেন এখানে আরো স্যাম্পলিং বিভিন্ন টেকনিক আছে, স্ক্রাপার বাকেট। এখানে হচ্ছে যে মানে এটা মেনলি আসলে এখন খুব বেশি একটা ইউজ হয় না, মানে সচরাচর ইউজ হয় হচ্ছে এইটাই, যে এসপিটি টেস্টে যেটা। তো এটা দেখেন এটা স্যাম্পলারের আলাদা একটা ফরম্যাট। দেন আমরা বলছিলাম যে আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্য শেলবি টিউব ইউজ করা হয়, যেটাকে বলা হচ্ছে থিন ওয়াল টিউব। তার মানে ওয়ালটা এটা হচ্ছে খুবই চিকন, এটাকে শেলবি টিউব বলা হয়। তাহলে শেলবি টিউবের দেখেন এখানে এটার এরিয়া রেশিওটা খুব কম একেবারে, একটা হচ্ছে 50.8, আর এটার ইনার ডায়ামিটার হচ্ছে 47 কত 63। তাহলে দেখেন এটার এরিয়া রেশিওটা আসে মাত্র 13.75, যেখানে আমাদের এসপিটি টেস্টের স্প্লিট স্পুন স্যাম্পলারের এরিয়া রেশিও কত আসছিল 111%, তাই না? তার মানে এটা হচ্ছে এটার খুব কম আসে। তার মানে এগুলোর মাধ্যমে আমরা মোটামুটি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করতে পারি। তো এটা হচ্ছে শেলবি টিউব। জাস্ট এখানে এই যে একই প্রসিডিউর,
এখানে হচ্ছে শেলবি টিউব এটা। দেন আরো ধরনের স্যাম্পলিং আছে, পিস্টন স্যাম্পলার। পিস্টন স্যাম্পলার হচ্ছে যে একেবারে চাপ দিই, মানে এরকম একটা, যেটা এটার মাধ্যমে আমরা আনডিস্টার্ব সয়েল স্যাম্পল কালেক্ট করি। ভেরি সফট সয়েল যদি হয়, খুব সফট সয়েল, মানে একেবারে খুব পাতলা, তার মানে এটাকে পিস্টন স্যাম্পলার বলতে উপর দিক থেকে চাপ দিয়ে আমরা এটাকে মাটির ভিতরে ঢুকাই দিতে পারি, মানে ক্লে সয়েল যদি হয়। তো দেখা যায় যে আমরা চাপ দিয়ে মাটির মধ্যে প্রবেশ করাই দিতে পারি, তো এটার মাধ্যমে কালেক্ট করা হয়। দেন অবজারভেশন অফ ওয়াটার টেবিল। এখন ওয়াটার টেবিলের এই যে আমাদের সয়েল টেস্ট রিপোর্টে এখানে ওয়াটার টেবিল কোথায় আছে সেটা কিন্তু আমাদের কি, ওয়াটার টেবিলের এই যে এখানে একটা ভ্যালু লাগে আমাদের, বা একটা টেবিল দিতে হয়। আমরা যদি আসি প্রথমে, খুব সম্ভবত দেখাইছি আমি গত ক্লাসেও, বা এটা রিপোর্ট যখন দেখছিলাম, যে ওয়াটার টেবিল কোথায় আছে। যেমন এই যে এটা টেবিল নাম্বার 1, গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো গ্রাউন্ড ওয়াটার টেবিল কোথায় আছে, যেমন বোরহোল যতগুলো করা হয়েছে সবগুলোর গ্রাউন্ড ওয়াটার টেবিল টপ থেকে কতটুকু হাইটের নিচে আছে সেগুলা কিন্তু এখানে দেয়া আছে বা এখানে দিতে হয়। এখন ওয়াটার টেবিলটা আমরা কিভাবে কালেক্ট করবো, যে ওয়াটার টেবিল কোথায় আছে। তো এই ওয়াটার টেবিল কালেক্ট করার জন্য আমরা যখন একটা কোন একটা বোরহোল করলাম, তাহলে বোরহোল করে গেলে সেটা যদি ফাঁকা থাকে, মানে বোরহোলটা যখন আমরা এখান থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে গেলাম, দেন 24 ঘন্টা পর মোটামুটি এখানে মাটিগুলো বা পানিগুলো, মানে পানি পরস্পর এসে আবার কি স্টেবল কন্ডিশনে চলে আসবে, তাই না? ধরেন আমরা একটা বোরহোল করলাম, তো সেটাকে যদি 24 ঘন্টা রেখে দেই, তো দেখা যায় তখন পানিগুলো, আশেপাশে যে পানিগুলো আছে এই পানিগুলো কি এসে আবার স্টেবল কন্ডিশনে চলে আসবে, বা ওয়াটার টেবিলটা, গ্রাউন্ড ওয়াটার টেবিলটা স্টেবল কন্ডিশনে চলে আসবে। তখন আমরা জাস্ট কি করতে পারি, উপর থেকে ফিতা ফেলে, মানে এটা যদি খুব কাছাকাছি হয়, কাছাকাছি বলতে খুব বেশি ডেপথে ওয়াটার টেবিল যদি না থাকে, মানে কাছাকাছি ডেপথে হয়, তাহলে আমরা এখান থেকে উপর থেকে ফিতা ফেলে এখান থেকে এই পর্যন্ত ফিতার দৈর্ঘ্য কত বা কতটুকু ফেলতে হইলো এইটা কিন্তু আমরা কাউন্ট করে নিতে পারি। অথবা যদি খুব বেশি ডেপথ হয়, তার মানে আমরা উপর থেকে কোনো রশ্মি ফেলতে পারি। রশ্মি যে পয়েন্টে এসে বা যতটুকু ভিজে গেল অতটুকু আমরা মেপে নিলাম, বা যতটুকু শুকনো আছে অতটুকু মেপে নিলাম। তার মানে আমরা বুঝতে পারবো এখান থেকে এই পর্যন্ত এটা ডায়ামিটার, মানে এটার ইয়াটা কত, তাই না? এটা ওয়াটার টেবিলের, মানে ওয়াটার টেবিল কত হাইটে আছে। তো এটাই এই সিম্পল আমরা এই মেথডে বের বের করতে পারি। অথবা যদি এরকম হয়, আহ, যদি স্যান্ডি সয়েল হয়, মানে আশেপাশে স্যান্ড খুব, মানে কি বলে, মানে স্যান্ড টাইপের, তাহলে স্যান্ড তো আর এখানে আমরা বোরহোল করে তো আর ফাঁকা থাকবে না, তাই না? এটা ফিল আপ হয়ে যাবে। তখন আমরা দুই পাশে দুইটা স্ট্রান্ড পাই, যে প্রোটেক্টিভ কভার, দুই পাশে দুইটা কেজিং দিয়ে তারপরে মাঝখানে ফাঁকা ফাঁকা রেখে দেন এখানে হচ্ছে যে ফিল্টার মিডিয়া বা বিভিন্ন স্যান্ডের লেয়ার দেওয়া হয় যাতে করে পানিটা উপরে দিকে উঠে আসে। তো তখন আমরা এই যে গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে আছে, এই গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমরা উপর দিক থেকে মেপে নিতে পারি। তো এইটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল কোথায় আছে সেটা করার জন্য। দেন আরেকটা ফিল্ড টেস্ট আছে, সেটা হচ্ছে ভ্যান শেয়ার টেস্ট। তো এটা জিওটেক 1-এ এগুলা ছিল আর কি, মানে কি কি টেস্ট আছে। তো এখানে ভ্যান শেয়ার টেস্ট বলতে এখানে থাকে হচ্ছে যে এরকম 4টা আর্ম থাকে। মানে এখানে তো দুইটা দেখানো হয়েছে, আমি যদি আসি নিচে হয়তো বা নাই। আচ্ছা, মানে এটা হচ্ছে যে এইদিকে, এইদিকে দুইটা পাত, আবার এইদিকে দুইটা পাত, তাহলে 4টা পাত থাকে এখানে। দেন এইটাকে মাটির নিচে পেনিট্রেট করা হয়, মাটির নিচে পেনিট্রেট করে দিয়ে এটাকে ঘুরানো হয়। তাহলে ঘুরানো হইলে দেখেন এই পর্যন্ত সয়েল ছিল, তাই না? এখন যখন এটাকে ঘুরাবে, তার মানে এই জায়গা জুড়ে, এই এলাকা জুড়ে বা এতটুকু পেরিমিটার নিয়ে সয়েলটা কি হয়ে যাবে, সয়েলটা এখান থেকে ক্র্যাক, মানে ভেঙে যাবে, বা সয়েলটা এখান থেকে কি ফেইল হবে, তাই না? এই জোন জুড়ে ফেইল হবে বা এই ডায়ামিটার জুড়ে। তো এখানে এই সয়েল এতটুকু জায়গা ফেল হইতে আমাদের যে পরিমাণ টর্ক দিতে হয় বা যে পরিমাণ ফোর্স দিতে হয় সেটা এখান থেকে কাউন্ট করা হয়। তো এখান থেকে সেটা কাউন্ট করে আমরা সয়েলের যে ব্যারিং ক্যাপাসিটি বা এটার কোহিশনের মান কত সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যান্ড শেয়ার টেস্ট, মানে এটা হচ্ছে ইনস্টিটিউট ফিল্ডে আমরা সরাসরি এই টেস্টটা করতে পারি। আচ্ছা, এখানে আর খুব বেশি বিষয় না। কোন পেনিট্রেশন টেস্ট, আরো মানে এখানে হচ্ছে যে স্যাম্পলার হচ্ছে এরকম কোন পেনিট্রেশন আছে, এটার এক ধরনের সেন্সর লাগানো থাকে, তার মানে কি পরিমাণ আমরা পেনিট্রেশন দিচ্ছি, সয়েল কে কি পরিমাণ রেজিস্ট্যান্স দিচ্ছে, এটা কাউন্ট করার জন্য একটা প্রসিডিউর থাকে। এখান থেকে আমরা সয়েলের ব্যারিং ক্যাপাসিটি বের করতে পারি, সয়েলের মানে ক্যাপাসিটিটা বের করতে পারি আর কি। যাই হোক, এগুলো হচ্ছে আলাদা আলাদা অনেকগুলো মেথড আছে।
এগুলো খুব বেশি একটা না। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সয়েল টেস্টের রিপোর্টে। আচ্ছা, এখানে প্রেসার মিটার টেস্ট, এটাও আলাদা ধরনের একটা টেস্ট। মানে বিভিন্ন ধরনের সয়েল, মানে সয়েলের ব্যারিং ক্যাপাসিটি বের করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট আছে আর কি। তো মেইনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। আচ্ছা, এখন এই যে প্রিপারেশন ফর বোর্ডিং, তার মানে আমরা বলছিলাম কি সয়েল টেস্ট রিপোর্টে একটা বোর্ডিং দিতে হয়। বোর্ডিং ব্লক মানে এই যে ডেপথের সাথে, এই যে এটা হচ্ছে বোরিং লগ লগ। এখানে দেখেন, এখানে উপরে মনে হয় খুব সুন্দর লেখা আছে। আচ্ছা, যাই হোক, ডিসক্রিপশন, এই যে বোরিং লগ, না সরি, বোরিং লোকেশন, যাক এটাকে বলা হয় হচ্ছে বোরিং লগ। এই যে বোরিং লগ, বোরিং লগ, বোরিং লগটা হচ্ছে কি, আমরা সয়েলটাকে একেবারে যতটুকু ডেপথের আমরা টেস্ট করলাম, সব সম্পূর্ণ ডেপথ, ডেপথ ওয়াইজ আমরা কোন জায়গায় কিরকম আসবে সেই বিষয়গুলো আমরা ডিফাইন করে দিব। এখন দেখেন এই বোরিং লগ, আমরা যখন করব তখন এটা কি কি দিতে হবে, যেমন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ডিলিং কোম্পানি, ডিলার নেম, জব ডিসক্রিপশন এন্ড নাম্বার, নাম্বার এন্ড টাইপ অফ লোকেশন অফ দ্য বোরিং, ডেট অফ বোরিং, দেন সাবসার্ভিস মানে স্পেসিফিকেশন, গ্রাউন্ড ওয়াটার টেবিল কোথায় আছে, বা স্প্লিট স্প্লিট স্যাম্পলার আমরা যেগুলা ইউজ করতেছি, তো বা শেলবি টিউব যদি ইউজ করে থাকি, কোন ধরনের স্যাম্পলিং ইউজ করে আমরা স্যাম্পলটা কালেক্ট করলাম, সবগুলো বিষয় এখানে থাকবে। দেন এলিভেশন অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল কোথায় আছে সেটা আমরা দিব। এন ভ্যালু, তাই না? দেন হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন রেজিস্ট্যান্স, এসপিটি টেস্টে যে ভ্যালু, এন ভ্যালু, এগুলোর মান সবগুলো দিতে হবে বোরিং লগের মধ্যে। তাহলে এখানে দেখেন, এখানে একটা এই যে বোরিং লগের একটা দেয়া আছে, যে এখানে প্রত্যেক ডেপথে, এখানে সয়েলের ডেসক্রিপশন, প্রথম এই ডেপথে হচ্ছে যে লাইট ব্রাউন ক্লে, তারপরে সিল্টি স্যান্ড, তারপরে এই 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 লোকেশন হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল, তারপরে লাইট গ্রে ক্লে, তারপরে এখানে অ্যানভেলুর মান দেয়া আছে, ময়েশ্চার কন্টেন্টের মান দেয়া আছে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, মানে বিভিন্ন হাইটের বিভিন্ন মানগুলো দেয়া আছে। তো এই মানগুলো হচ্ছে আমাদের টোটাল কি সয়েল টেস্টের রিপোর্টের মধ্যে থাকতে হবে, এবং এখান থেকে এগুলো কোন জায়গা থেকে পাবো সেটা তো আমরা দেখে আসলাম। এই হচ্ছে সয়েল টেস্টের, মানে সাবসয়েল এক্সপ্লোরেশনের টোটাল বিষয়গুলো। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, সাবসয়েল এক্সপ্লোরেশন আমরা কেন করব, বা এইটার প্রসিডিওর গুলো, বা বোরিং লগ কি, মানে এই যে মানে এখানে থিওরি টাইপের কোশ্চেন আসবে। এখানে যে কি বলে ম্যাথ যেগুলো আছে, ম্যাথ টাইপের কোশ্চেন এখানে থাকবে না আর কি mainly। তো এখান থেকে থিওরি টাইপের মেনলি যে কেন করা হয় সাবসয়েল এক্সপ্লোরেশন, কোন কোন মেথড গুলো দিয়েই করা হয়, বা এসপিটি টেস্টের প্রসিডিউর গুলো, এগুলো একটু দেখবেন আর কি। তো এই হচ্ছে এটা চ্যাপ্টার আপনাদের। তার মানে একটা সয়েল রিপোর্টে টোটাল কি কি থাকে, এবং এই সয়েল রিপোর্ট থেকে আমরা হচ্ছে কি, সয়েল রিপোর্ট থেকে সয়েলের ব্যারিং ক্যাপাসিটি কিভাবে বের করবো, মানে টোটাল বিষয়গুলো সয়েল রিপোর্টে যা যা থাকবে সেগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা এগুলা পাবো আর কি মেনলি। ঠিক আছে? এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আর কোশ্চেন না থাকলে আমাদের আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কি, স্লোপ স্টেবিলিটি। আমরা সেটা কিছুটা করে আজকের মানে আমাদের ক্লাস শেষ করে দিব, এবং আপনাদের সিলেবাসটাও শেষ হবে আর কি। কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার, কোশ্চেন শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে আসছি। তো আপনাদের সিলেবাসটা না আবার একটু দেখুন, কোনটা বাদ পড়ে কিনা। জিও টেকনিক্যাল টু, না? সয়েল ইনভেস্টিগেশন টেকনিক, এটা আমরা দেখলাম। টাইপস অফ ফাউন্ডেশন, বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য শ্যালো এন্ড ডিপ ফাউন্ডেশন, এগুলো দেখা হয়েছে। সেটেলমেন্ট এন্ড ডিস্টরশন অফ দ্য ফাউন্ডেশন, এগুলো দেখা হয়েছে। জিওটেকনিক্যাল ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ দ্য ফুটিং দেখা হয়েছে। র্যাফট, ম্যাট ফাউন্ডেশন, পাইল, এটা দেখা হয়েছে। এখন লাস্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস। ঠিক আছে? তাহলে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস আপনাদের এই বইয়ে জিওটেকনিক্যাল মানে প্রিন্সিপাল অফ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ নাই। ঠিক আছে? তো এটা আমাদের দেখতে হবে প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে।
আমি একটু বের করি, প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 8 সেমিস্টার। এই বইটা আপনাদের কাছে আছে কি? না থাকলে আমি আজকে দিয়ে দিব পিডিএফ, সমস্যা নাই। তো প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএম দাস, এটাও বিএম দাসের বই, মানে 8 এডিশন। এখানে স্লোপ স্টেবিলিটি চ্যাপ্টার, মানে কি বলে, চ্যাপ্টার 15 এটা হচ্ছে স্লোপ স্টেবিলিটি। আচ্ছা, এটা আমরা একটু দেখবো। তো এটা আমরা একেবারে ডিটেলস পড়বো না, বা এখান থেকে থিওরি টাইপের কিছু কোশ্চেন আসতে পারে। তো ঠিক আছে, এখন স্লোপ বলতে কি বোঝাচ্ছে? মানে মেনলি স্লোপ বলতে আমরা যেটা জানি আসলে, যে কোন একটা সয়েলের কোন একটা পার্ট, মনে করেন যে গ্রাউন্ডেড, এরকম যদি এরকম থাকে, যে এটা হচ্ছে কি এক্সপোজ থাকে হরিজন্টালি, এই সয়েলটা যদি এরকম 100% থাকতো, তখন এটা কিন্তু স্লোপ হইতো না, তাই না? বা আমরা ওইটাকে স্লোপ বলতাম না। যদি একটা লেভেল আরেকটা লেভেল উঁচু নিচু থাকে, তার মানে তখন সয়েলটা যেরকম এরকম বাঁকা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে স্লোপ। তাহলে এখানে an exposed ground surface that stand at an angle with the horizontal is called the unrestrained slope। তার মানে কোন একটা এক্সপোজ গ্রাউন্ড সারফেস যেটা হচ্ছে হরিজন্টালের সাথে কোন একটা অ্যাঙ্গেল করে থাকে, সেটাকে বলা হচ্ছে আনরেস্টেন্ড স্লোপ। দ্য স্লোপ ক্যান বি মেড ন্যাচারাল অর ম্যান মেড। তার মানে স্লোপটা হচ্ছে ন্যাচারাল হইতে পারে অথবা মানুষের তৈরি হইতে পারে। ন্যাচারাল বলতে যেমন পাহাড় বা নদী, এগুলোর মধ্যে যে স্লোপ গুলো থাকে, পাহাড়ের ক্ষেত্রে কি কিরকম হয়? পাহাড়ের ক্ষেত্রে দেখা যায় যে এরকম ভাবে অনেক উঁচুতে থাকে, তার মানে এই স্লোপ গুলো কি ন্যাচারাল, তাই না? দেন হচ্ছে নদী যদি হয়, তো নদীর ক্ষেত্রে যে স্লোপ থাকে, যে যে এখানে যে সয়েল গুলা থাকে, তো এখানে যে স্লোপ আছে এগুলা ন্যাচারাল। বা ম্যান মেড হতে পারে, আমরা যখন রাস্তা কনস্ট্রাকশন করি, কোনো রোড কনস্ট্রাকশন যখন করি, তখন আমরা এই যে এরকম ভাবে স্লোপ রাখি, তাই না? উপর দিয়ে রোড, আর এখান থেকে মানে এরকম স্লোপই রাখি, তো এগুলো হচ্ছে ম্যানমেড বা আমরা তৈরি করি। বা কোনো যদি ড্যাম কনস্ট্রাকশন করি, পানি আটকায় রাখার জন্য ড্যাম করতেছি, তখন আমাদের স্লোপ করতে হয়। তার মানে স্লোপটা ন্যাচারাল হইতে পারে অথবা ম্যানমেড হইতে পারে আর কি। এখন স্লোপ মেনলি ফেল করে কোন কোন প্রসিডিওরে, এটা আমাদের জানতে হবে। মানে স্লোপ মেনলি ফেল করে কোন কোন ভাবে, যেটাকে আমরা মোডস অফ ফেলিওর বলি। তাহলে মোডস অফ ফেলিওর বা আমরা যেটা দেখি সেটা হচ্ছে মেজর 5টা ক্যাটাগরি আমরা দেখি, যে স্লোপ এই 5টা ক্যাটাগরিতে ফেলিওর হয়। আমরা প্রথমে গিয়ে কিভাবে ফেল করে সেটা কেন জানতেছি? কারণ ফেলিওরের মোডটা যদি আমাদের জানা থাকে যে কোন ওয়েতে ফেল করে, তাহলে আমরা তার বেয়ারিং ক্যাপাসিটি কত হবে বা তার এগেনস্টে আমাদের কি মানে প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে 1 নাম্বার ফেলিওর হচ্ছে ফল। ফলটা হচ্ছে this is the detachment of the soil and or the rock fragment that fall down a slope। তার মানে ফিগার 5.2, আমরা যদি ফিগার 15.1 and 15.2, তাহলে এখানে দেখেন ফল দেখানো হচ্ছে, ফল টাইপ অফ ড্যান্স লাইন। মানে দেখেন এই এই সয়েল, এখানে রক আছে অথবা সয়েল আছে, যেহেতু একটা স্লোপের মধ্যে আছে, তার মানে এটা উপর দিক থেকে ডিটাচ হয়ে এরকম নিচের দিকে গড়ায় গড়ায় পড়ে যায়, বা নিচের দিকে পড়ে যাওয়া, এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ফল। ঠিক আছে, তার মানে এই ফেলিওরটাও বলা হচ্ছে ফল। বা আমরা যদি এই যে দেখেন এইটা, যে সয়েল এন্ড রক ফল ইন এ স্লোপ, তার মানে এরকম যে উপর দিক থেকে সয়েল এবং রক গুলো নিচের দিকে পড়ে আসা, তাহলে এইটাকে আমরা নর্মালি কি বলতেছি? ফল বলতেছি। দেন হচ্ছে ট্রোপল। ট্রোপলটা হচ্ছে দিস ইজ এ ফরওয়ার্ড রোটেশন অফ সয়েল অ্যান্ড অর রক mass about an axis below the center of gravity of the mass being displaced। তার মানে যে তারপর হচ্ছে টোফলটা হচ্ছে, এটা হচ্ছে কি রোটেট করে করে পড়া। তার মানে দেখেন এই যে উপরের পার্টটুকু এরকম যদি আসে, এটা রোটেট করে উপর দিকে পড়তেছে, এটাও রোটেশন করে পড়তেছে, এটাও রোটেশন করে পড়তেছে। তার মানে এরকম যদি রোটেট করে পড়ে, তখন এটাকে আমরা কি বলি? টোপল। মানে যদি রোটেশনটা হয়, এখন রোটেশনটা কিসের সাপেক্ষে?
এটার সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি এরকম জায়গায় মিডল পোর্শনে, তাই না? কিন্তু এটা রোটেশনটা হয় কি তার নিচের কোনো একটা পয়েন্টের সাপেক্ষে। নিচের পয়েন্টের সাপেক্ষে রোটেশন হইলে তো এটা নিচের দিকে পড়বে। তাহলে এই মেথডটা বা এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে ট্রোপল। ঠিক আছে, মানে এই যে নিচের দিকে পড়ার। আচ্ছা, দেন স্লাইড। স্লাইডটা হচ্ছে দিস ইজ ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ এ সয়েল মাস অকারিং অন এ সারফেস অফ রাপচার। তার মানে কোন একটা সারফেস অফ রাপচার মানে যে কোনো জায়গায় সারফেসটা যদি ফেটে যায়, দেন ফেটে গেলে ওই জায়গাটুকু কি ওই অংশটুকু নিয়ে নিচের দিকে পড়ে যাবে, তাই না? এটাকে বলা হচ্ছে স্লাইড। যেমন এখানে এই যে যে স্লোপটা আছে, এখানে যে স্লোপ আছে, এই স্লোপের দেখেন এই এতটুকু জায়গা নেই, এতটুকু জায়গা নিয়ে ফেল করে এই সবটুকু জায়গা নিয়ে এদিকে চলে আসতেছে। তো এইটাকে বলা হচ্ছে স্লাইড। মানে আমাদের যে ফেইলিওর যে মানে রাপচার সারফেস যেটা আছে, যে পাত ধরে এটা ফেটে যায়, এই ফাটার উপরের অংশটুকু নিয়ে এটা যদি পড়ে যায় বা নিচের দিকে আসে, এটাকে বলা হয় স্লাইড। আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক বলে যে পাহাড় ধস বা পাহাড় স্লাইড, ইংরেজিতে বলে যে স্লাইড হয়ে পড়ে আছে, তার মানে হচ্ছে পাহাড়ের একটা অংশ কি এরকম রাপচার হয়ে নিচের দিকে পড়ে যাওয়া। তো এটাকে বলা হচ্ছে স্লাইড। দেন স্প্রিড। আচ্ছা স্প্রেড, আচ্ছা স্প্রেড হচ্ছে দিস ইজ ফর্ম অফ স্লাইড, এটাও এক ধরনের স্লাইড। বাই ট্রান্সলেশন ইট অকার্স বাই দ্য সাডেন মুভমেন্ট অফ দ্য ওয়াটার বেয়ারিং ওয়াটার বিং শিপস টু সিমস অফ স্যান্ড অর সিল্ট ওভারলেইং বাই ক্লে অর লোডেড বাই ফিল্ডস। তার মানে আমরা যদি পরবর্তীতে আসি, স্প্রিডের ক্ষেত্রে এটাও স্লাইড, ওয়ান কাইন্ড অফ স্লাইড। বাট যখন এখানে পানি আসে, তো পানি আসলে দেখা যাবে যে এটা একেবারে সম্পূর্ণ অংশ স্লাইড না হয়ে বিভিন্ন অংশে ভাগ করে করে এটা স্লাইড হয়ে যাচ্ছে। তো এই ধরনের হইতে পারে। দেন এটাকে স্পিড বলা হচ্ছে। দেন ফ্লো। ফ্লো বলতে দিস ইজ এ ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য সয়েল মাস সিমিলার টু ভিসকাস ফ্লুইড। তার মানে মানে সয়েলের মধ্যে যদি পানির পরিমাণ বেশি থাকে, এখন পানির পরিমাণ বেশি থাকা মানে হচ্ছে কি যে এখানে সয়েলটা পানির মতো করে একটা মুভমেন্ট হবে। বা যখন পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হয়, তো বৃষ্টি হইলে সয়েলের পানি মানে স্যাচুরেটেড হইতে হইতে সয়েলের ওয়েট গুলো বেড়ে যায়, তাই না? তখন দেখা যায় যে সেটা পানির সাথে সাথে একটা মুভমেন্ট হয়ে নিচের দিকে পড়ে আসে, এটাকে বলা হচ্ছে কি ফলো বা মানে ফ্লোয়িং। তার মানে এই যে এই মেথড গুলো আপনাদের পরীক্ষার জন্য, এই ফেইলিওরের যে ক্যাটাগরি আছে, যত ধরনের ভাবে ফেইলিওর হইতে পারে, এই ফেইলিওরের ক্যাটাগরি গুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আবার বলতেছি মানে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস থেকে এখানে যে যে টাইপের ফেইলিওর গুলো হয়, এই ফেইলিওর গুলো একটু ভালো করে দেখবেন। তাহলে এখানে যদি ফেইলিওর গুলো আসে এরকম ভাবে একটু ছবি এঁকে, যেমন এইটা, এইটা, এরকম এরকম ছবি এঁকে একটু বুঝাই দিবেন আর কি, একটু লিখে দিবেন। এখন এই চ্যাপ্টারে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে ফ্যাক্টর অফ সেফটির ডেফিনিশন, স্টেবিলিটি অফ ইনফাইনিট সয়েল। ইনফাইনাইট সয়েলের জন্য স্টেবিলিটি আমরা কিভাবে চেক করব, এই বিষয়গুলো বা সয়েল এটা কি স্লোপটা কি স্টেবল থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা আছে আর কি। এখানে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি আমরা তো নর্মালি অনেক ক্ষেত্রে ইউজ করি, তাই না? যেমন আমরা যদি বলি যে কোনো একটা বিল্ডিং এর ফ্যাক্টর অফ সেফটি, তো ফ্যাক্টর অফ সেফটি বলতে মনে করেন বিল্ডিং এর মধ্যে 100 কিপ লোড আসবে, আমরা ক্যালকুলেশন করে পাইলাম কি 100 কিপ লোড বিল্ডিং এর মধ্যে আসবে। তো আমরা ফ্যাক্টর অফ সেফটি হিসেবে ধরে নিব এটার মধ্যে 120 কিপ লোড আসবে। তার মানে এই যে 20 কিপ এক্সট্রা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তার মানে 100 কিপ আসলে তো সেফ হবেই, বাকি এটা যদি 100 কোনো কারণে যদি 120 কিপ লোডও চলে আসে, তারপরেও এটা যাতে সেফলি থাকে, এই কারণে এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ধরা হয়। এখন একটা স্লোপ যে পরিমাণ বেয়ারিং ক্যাপাসিটি নিতে পারে বা তার শেয়ার স্ট্রেংথ যে পরিমাণ নিতে পারে সেটা তো নিবে। আর এই সয়েলের মধ্যে বা ওই স্লোপের মধ্যে যে পরিমাণ বেয়ারিং ক্যাপাসিটি কাজ করতেছে,
তার মানে একটা সয়েল, মনে করেন একটা স্লোপ হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি কি 200 কিপ পর্যন্ত নিতে পারে, বা 200 কিপ পার ফিট নিতে পারে বেয়ারিং ক্যাপাসিটি। এই সয়েলের মধ্যে আমরা ওই স্লোপের মধ্যে আমরা ম্যাক্সিমাম লোডটা দিব, বা ম্যাক্সিমাম বেয়ারিং ক্যাপাসিটি মানে এমন ভাবে লোড দিব যাতে করে ম্যাক্সিমাম বেয়ারিং ক্যাপাসিটিটা 100 হয়। তার মানে আমরা যদি বলি যে সয়েলটা নিতে পারে হচ্ছে 200, আর ম্যাক্সিমাম আমরা দিতে পারতেছি 100, বা আমরা বলবো যে এটা 100 ফিট পর্যন্ত নিতে পারে। তার মানে এই যে 200 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2 পাচ্ছি, এই 2টা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তার মানে ম্যাক্সিমাম যে পরিমাণ নিতে পারে আমরা সেটা না দিয়ে আরো কম দিচ্ছি, তাহলে এই বাকিটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তাহলে ফ্যাক্টর অফ সেফটিকে আমরা ডিফাইন করবো কিভাবে? বিভিন্ন ভাবে আমরা ডিফাইন করতে পারি। ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু টাউ এফ ডিভাইড বাই টাউ ডি। ফ্যাক্টর অফ সেফটি আমরা যদি স্ট্রেংথ এর রেসপেক্টে ডিফাইন করি, তার মানে টাউ এফটা হচ্ছে এভারেজ শেয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল, সয়েলের এভারেজ শেয়ার স্ট্রেংথ যতটুকু নিতে পারে। আর টাউ ডিটা হচ্ছে কি এভারেজ শেয়ার স্ট্রেংথ ডেভেলপ অ্যালং দ্য পটেনশিয়াল ফেইলিওর সারফেস। তার মানে যেই সারফেসে ফেইলিওর হবে বলে আমরা মনে করতেছি এই সারফেসে এভারেজ শেয়ার স্ট্রেংথ কতটুকু ডেভেলপ হলো, এই দুইটার রেশিওটা হচ্ছে ভেক্টর অফ সেফটি, শেয়ার স্ট্রেংথের রেসপেক্টে। তাহলে আমরা এখানে টাউ এফ বলতে কি বোঝাচ্ছি? টাউ এফ আমরা কিভাবে বের করব? শেয়ার স্ট্রেংথ প্যারামিটার, শেয়ার স্ট্রেংথ, এই যে দেখেন এখানে কিন্তু এই চ্যাপ্টারে শেয়ার স্ট্রেংথ নিয়ে একটা চ্যাপ্টারই ছিল আপনাদের জিওটেক 1-এ, তাই না? এগুলো আপনারা পড়ছেন। যেমন এই যে শেয়ার স্ট্রেংথ প্যারামিটার, শেয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল, এখানে এগুলোর প্রসিডিউর ছিল কিভাবে বের করবেন। তো এখানে আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে মোর কুলম ফেলিওর সারফেস, মোর কুলম ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি। এটা হচ্ছে যে সি সি প্রাইম প্লাস সিগমা টেন ফাইভ প্রাইম, এটা হচ্ছে টাউ এফ, এবং টাউ ডি হবে কত? সিডি প্লাস সিগমা টেন ফাইভ ডি। তাহলে এই দুইটা যদি আমরা বসাই দিই তার মানে এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তাহলে এখানে দেখেন আমরা যদি বলি যে এখানে যে এখন এইটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটিকে কি আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারি, যে কোহেশনের সাপেক্ষে যদি ফ্যাক্টর অফ সেফটি হয়, তার মানে শুধুমাত্র সি এর টার্মটা যদি আমরা রাখি, তাহলে এখানে ফ্যাক্টর অফ সেফটি দেখেন সি প্রাইম ডিভাইড বাই সিডি প্রাইম। আবার যদি এই টার্মের সাপেক্ষে ফ্যাক্টর অফ সেফটি বের করি, তাহলে সিগমা টেন ফাইভ প্রাইম ডিভাইড বাই সিগমা প্রাইম, মানে কি বলে সিগমা টেন ফাইভ ডি প্রাইম। তাহলে এখানে সিগমা সিগমা কাটা থাকে কি যে টেন ফাইভ প্রাইম ডিভাইড বাই টেন ফাইভ ডি প্রাইম। তার মানে আমরা ফ্যাক্টর অফ সেফটি বিভিন্ন ওয়েতে ক্যালকুলেশন করতে পারি, এটা কোহেশনের সাপেক্ষে বা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সাপেক্ষে। তো আমরা এটাকে বলতে পারি যে এখান থেকে ফ্যাক্টর অফ সেফটি যেহেতু সমান হবে, তার মানে সি প্রাইম ডিভাইড বাই ফাইভ প্রাইম ইজ ইকুয়াল টু টেন ফাইভ প্রাইম ডিভাইড বাই টেন ডি প্রাইম, মানে এই দুইটা সমান আকারে লিখতে পারি। তার মানে এখানে ফ্যাক্টর অফ সেফটি শেয়ার স্ট্রেংথের জন্য যত হবে কোহেশনের জন্য ততই হবে, এবং হচ্ছে কি যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের জন্য তত হবে। তার মানে এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, আমরা কিভাবে এনশিওর করব এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। দেন এখানে আছে স্টেবিলিটি অফ ইনফাইনিট স্লোপ। ইনফাইনিট স্লোপের ক্ষেত্রে ইনফাইনিট স্লোপের ক্ষেত্রে আমাদের স্টেবিলিটি কিরকম আসবে, বা এটা ফ্যাক্টর অফ সেফটি, বা এটা কি পরিমাণ লোড নিতে পারে, সেই বিষয়গুলো এখানে বের করা আছে। তো এটার প্রসিডিউরটা কি আমরা এত ডিটেলস যাব না। এটার প্রসিডিউর হচ্ছে যে একটা মানে কি বলে একটা স্ট্রিপ নিয়ে এটার ওয়েট দেখেন, এরকম যদি স্লোপটা যদি এরকম বিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তার মানে এটা ওয়েট এই বরাবর কাজ করতেছে, ওয়েটের একটা কম্পোনেন্ট এই দিকে আসবে, তাই না? আর একটা কম্পোনেন্ট নিচের দিকে আসবে। তো একটা কম্পোনেন্ট যদি নিচের দিকে আসে, একটা কম্পোনেন্ট এই দিকে আসে, তো এই দিকের কম্পোনেন্টের কারণে এটা নিচের দিকে পড়তে শুরু করবে। তো তার যে মানে ফ্রিকশনাল ফোর্স কত, সেটা কি উপরের দিকে কাজ করবে। তার মানে এই সবগুলো মিলে এখানে এখানে এই যে টাউ এর মানটা এখানে বের করা হয়েছে আর কি। আমরা যদি বলি যে টাউডি, টাউডি এর মানটা সিডি প্রাইম গামা এইচ কজ স্কয়ার বিটা প্লাস টেন ফাই ডি প্রাইম, এইটার মাধ্যমে টাউডি বের করা হয়েছে। আলটিমেটলি এখান থেকে ফ্যাক্টর অফ সেফটির মানটা ইকুয়েশন আকারে বের করা হয়েছে। মেইন কনসেপ্ট হচ্ছে কি ফ্যাক্টর অফ সেফটি বের করার জন্য আমরা কি করব, এই টাউডি এবং টাউ এফ, এখানে যদি আসি প্রথমটার ক্ষেত্রে এখানে টাউ এফ এবং টাউডি এই দুইটা মান আমাদের বের করতে হবে। তো এখানে ওইটার উপর ডিপেন্ড করে বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে টাউ ডি এর মানটা পাবো, আর টাউ এফ এর মান তো আমরা ইকুয়েশন থেকে পাবো। তো এই দুইটা থেকে এখানে ফ্যাক্টর অফ সেফটিটা ইকুয়েশন আকারে নিয়ে আসা হয়েছে আর কি। দেন চেক করা হবে যে এই ইকুয়েশন আমাদের ফ্যাক্টর অফ সেফটি কত থাকে। ঠিক আছে, এখন ফ্যাক্টর অফ সেফটি সাধারণত স্লোপের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটিটাকে ও যদি ওয়ান ধরি,
ওয়ান ধরা হয় না সাধারণত, নর্মালি ক্ষেত্রে সয়েলের ক্ষেত্রে এখানে 3 অথবা 2.5 বা 4 এরকম থাকলে আমরা এটাকে সেফ বলবো, ফ্যাক্টর অফ সেফটি যদি এরকম থাকে। আচ্ছা, এখানে বিভিন্ন কন্ডিশনে এই টাউ এফ এর বা টাউ ডি এর মানটা বিভিন্ন ধরনের হয়। এই টাউ ডি এর মানটা আলাদা আলাদা ভাবে ইকুয়েশন আকারে বের করা আছে। দেন ওই ফ্যাক্টর অফ সেফটি আমরা যেই ইকুয়েশন আকারে বের করি, যে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু টাউ এফ ডিভাইড বাই টাউ ডি। তার মানে কনসেপ্ট কি, নিচে হচ্ছে টাউ ডি আর উপরে হচ্ছে টাউ এফ। এই টাউ এফ টাউ ডি বের মানে টাউ এফ তো একটাই সি এবং সিগমা 10 5 প্রাইম। আর টাউ ডি এর মানটা আমরা এখানে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করি, আলাদা আলাদা কি বলে ইকুয়েশনের জন্য বা আলাদা আলাদা কন্ডিশনের জন্য টাউ ডি এর মানটা আলাদা হবে, মানে কি পরিমাণ শেয়ার স্ট্রেংথ ডেভেলপ হচ্ছে সেটা। তো এগুলোর মাধ্যমে ফ্যাক্টর অফ সেফটি আসলে মেনলি ক্যালকুলেশন করা হয়। তো আপনাদের আমরা অত ডিটেলস এখানে দেখবো না। আমরা হচ্ছে যে এইখান থেকেই বললাম যে থিওরি টাইপের কোশ্চেন আসবে। প্রথম যে কোশ্চেনটা দেখাইলাম, প্রথম কোশ্চেনটা বলতে কি, মানে কি কি টাইপের ফেইলিওর হয়, কি কি টাইপের ফেইলিওর হয় সেটা একটু ভালো করে দেখবেন। দেন ফ্যাক্টর অফ সেফটির যে বিষয়টা এখানে ছিল, এই যে বেসিক যে বিষয়টা ছিল, ফ্যাক্টর অফ সেফটি ইনশিওর করা হয় কিভাবে, যে এখান থেকে এই পার্টটুকু দেখবেন। বাকি এখানে এই টাউ ডি এর ভিন্ন ভিন্ন ইকুয়েশন, অথবা এই যে সিডি এর ভিন্ন ভিন্ন ইকুয়েশন এবং গামা ডি এর ভিন্ন ভিন্ন ইকুয়েশনের কারণে বা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এখানে টাউ ডি এর মান বিভিন্ন ইকুয়েশন ড্রাইভ করা যায়। এই ইকুয়েশন গুলো ইউজ করে আমরা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি চেক করব, মানে মেনলি ক্যালকুলেশন করা হয় এইভাবে। ঠিক আছে। আচ্ছা, এখন স্লোপ স্টেবিলিটি দেখে আপনাদের অটো ডিটেলস করতেছি না, মানে আমাদের যথেষ্ট পড়া হয়েছে আর কি। তো এখানে দেখেন এই যে এই মানগুলোই ক্যালকুলেশন করা, আমরা যদি এখানে দেখি। আচ্ছা, এখানে ম্যাথটা দেখতেছি না হয়তো, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, মানে এখানে টাউটি এর বিভিন্ন কন্ডিশন অনুযায়ী বিভিন্ন মানগুলো আসে আর কি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস, এটা চ্যাপ্টারটা অনেক বড় আর কি, মেইনলি। যাই হোক, তো এখান থেকে আমাদের আপনারা প্রথম দিকে যে বিষয়গুলো পড়বেন, বেসিক বিষয়গুলো, ওইটা একটু দেখবেন যে কোন কোন ভাবে ফেলিয়ার হয়, এবং ফ্যাক্টর অফ সেফটি ইনশিওর করার জন্য আমরা যে যে এগুলা বের করি আর কি, এই বিষয়টা দেখবেন আর কি। আচ্ছা, এই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাস। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা মানে পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে কি? মনে হচ্ছে নাই। আচ্ছা।